অ্যাম্বুলেন্সের ঘটনা অনেকেই শুনতে চান। চলুন এবার একটি অ্যাম্বুলেন্সের ঘটনা শুনে আসি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মানিক আহমেদ। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সর্দারপাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছিল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায়। আর যেই গ্রামে হয়েছিল সেই গ্রামের নামটি সঙ্গত কারণে আমরা বলতে পারছি না, তবে গ্রামের নামের শেষে চর শব্দটা যুক্ত আছে, শুধু এতটুকু বলছি। তো চলুন ঘটনায় চলে যাই। এই যে মানিক আহমেদ ভাই, ওনার খুব কাছের একজন বন্ধু যার নাম হচ্ছে রিপন, সে পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, এখনো অ্যাম্বুলেন্সই চালাচ্ছেন। ঘটনাটি ঘটেছিল ওনার সাথেই 2020 সালে। আর এই ঘটনার ভয়াবহতা ওনাকে এখনো আচ্ছন্ন করে রেখেছে। ওনার পাশের বাড়ি, সেই পাশের বাড়িতে একজন প্রতিবেশী চাচা আছে, তার নাম হচ্ছে আব্দুল হালিম। হালিম চাচা বলেই তাকে ডাকতেন। ছোটবেলা থেকেই হালিম চাচার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা। চাচাকে খুব সম্মান করতেন, চাচাও এই রিপন ভাইকে খুব স্নেহ করতেন। মূলত হালিম চাচার এক ছেলে আছে যিনি ওমান থাকেন, তার সাথে এই রিপন ভাইয়েরও বন্ধুত্ব রয়েছে। সেই হিসাবে বন্ধুর বাবা। এই হালিম চাচা মূলত ক্যান্সারের পেশেন্ট ছিলেন। কুড়িগ্রামে ক্যান্সারের চিকিৎসা তো খুব বেশি ভালো হবার কথা নয়, যার কারণে ওনার ঢাকায় নিয়ে আসার প্রয়োজন ছিল। এদিকে ওনার একটাই ছেলে যিনি থাকেন ওমানে, পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। ঢাকায় ওনার চিকিৎসার জন্য যদি নিয়ে আসা হয় তাহলে বাড়ি দেখাশোনা সহ আরো বিভিন্ন কাজ কিন্তু করার আর লোকজন নাই। হালিম চাচার স্ত্রী এবং তার ছেলের অনুরোধে এই যে রিপন ভাই, উনি চাচাকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় একটি সরকারি হসপিটালে ভর্তি করিয়ে দেন ক্যান্সার বিভাগে। তার চিকিৎসা চলছিল, তবে ডাক্তার জানালেন যে হালিম চাচার অবস্থা নাকি ভালো না, একদম লাস্ট স্টেজে রয়েছেন। এখান থেকে আসলে কেমোথেরাপি দিলেও খুব ভালো কিছু আশা করা যায় না। অল্প কয়েকদিনের মাথায় এক সময় ফোনের মাধ্যমে জানতে পারলেন রিপন ভাই যে হালিম চাচার পৃথিবীতে নেই। রিপন ভাই তো অ্যাম্বুলেন্স চালাতেন, হালিম চাচার পাশে তো লোকজন তেমন কেউই নাই আপনজন। ওই ডাক্তার, নার্স, এনারা যতটুকু দেখাশোনা করেছেন, আর কাজের ফাঁকে ফাঁকে রিপন ভাই যতটুকু সেবা যত্ন করতে পেরেছেন ততটুকু করার চেষ্টা করেছেন। উনি তখন বাইরে ছিলেন হসপিটালে। হসপিটাল থেকে ফোন কলে জানানো হয় যে হালিম চাচার পৃথিবীতে নেই। চোখের কোণে পানি চলে আসে, যেহেতু এই কয়েকদিনে ওনার সেবা শুশ্রূষা যতটুকু পারেন উনি করেছেন। এদিকে এই মৃত্যুর খবরটা হালিম চাচার ছেলেকে জানানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওমানে তার স্ত্রীকেও জানানো হয়। এখন লাশ তো নিতে হবে এই রিপন ভাইকে, তারই অ্যাম্বুলেন্সে। উনি দিন থাকতে থাকতেই রওনা হয়ে গেলেন লালমনিরহাটের উদ্দেশ্যে। লালমনিরহাট তো না, কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে। তো কুড়িগ্রামের উদ্দেশ্যে উনি রওনা হয়েছেন। রওনা হওয়ার পর উনি ঢাকা থেকে ঠিকঠাক মতোই বের হয়ে গেছেন। বের হওয়ার পর উনি চিলমারি উপজেলার কাছাকাছি চলে এসেছেন। তখন কিন্তু উনি কুড়িগ্রাম জেলার মধ্যে ঢুকে গিয়েছেন আর কি। তখন রাত মোটামুটি 3টার মতো বাজে। এদিকে এক টানা উনি গাড়ি চালিয়েছেন, কোথাও থামেন নাই। সাধারণত উনি যখন কোথাও যান ওনার সাথে আর একজন হেল্পার থাকে, ওই হেল্পারের নাম হচ্ছে রাতুল। কয়েকদিন আগে রাতুলের ওয়াইফের ছেলে হয়েছে, আর স্ত্রী, ছেলে এদেরকে নিয়েই সে একটু ব্যস্ত আছে কিছুদিন, যার কারণে সে ছুটিতে ছিল। রাতুলকে সাথে নিয়ে আসতে উনি পারেন নাই, একা একাই এসেছেন। তবে এক টানা চালিয়ে এসেছেন গাড়ি। যেহেতু ওরা নিজের বাড়ির এলাকা, পথঘাট চেনা, ক্লান্তি তার মধ্যে ওভাবে আসছিল না। যখন উনি কুড়িগ্রাম শহরে ঢুকেছেন, শহর পার হয়ে আবার যখন ওই চিলমারির দিকে উনি যাচ্ছেন, যাবার পর ওই সময়ে বিভিন্ন ধরনের প্রাণীর ডাক উনি শুনতে পান। সময়টা ছিল কিন্তু আবার শীতের, চারদিকে কুয়াশাও ছিল।
উত্তরবঙ্গের দিকে তো ঠান্ডা বেশি পড়ে, কুয়াশাও বেশি পড়ে। ঢাকা থেকে ঠিকঠাক মতো বের হলেও যখন আস্তে আস্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে উনি চলে যাচ্ছিলেন, তখন কিন্তু কুয়াশাটা বেশি করে পড়ছিল, তবে তাতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। ভয় বলতে মাঝে মাঝে শেয়ালের ডাক শুনেছেন, জাস্ট এতটুকুই, এছাড়া আর কিছু না। আর এই যে পুরোটা পথ এই লাশটাকে বয়ে নিয়ে এসেছেন, তাতেও কোনো সমস্যা হচ্ছিল না। এই দীর্ঘ এই পথেও কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। যখন লাশটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল, তখন ওখান থেকেই একটা কফিনে ভরে নিয়েছিলেন। কফিনে ভরার পর ওভাবেই উনি নিয়ে আসছিলেন। তো সারা পথে তো কোনো সমস্যা হয় নাই। উনি যখন গ্রামের সাইডটাতে চলে এসেছেন, ওই সাইডে আসার পর ওনার মনে হলো যে ওনার ঘুম পাচ্ছে। একা একা তো, কারোর সাথে কথা বলেন নাই, একটানা গাড়ি চালিয়ে এসেছেন এতটা দীর্ঘ পথ, ঘুম আসাটাই স্বাভাবিক। তখন ওনার মনে হলো উনি একটু চা খাবেন। এখন এই এলাকায় এই রাতের বেলা উনি চায়ের দোকান কোথায় পাবেন? ওনার মনে ছিল যে এই এলাকায় রাস্তার পাশে একটা চায়ের দোকান আছে, আর চায়ের দোকানে যিনি থাকেন আর কি, যিনি এই দোকানদার, উনি রাতের বেলা এখানেই থাকেন, এতটুকু ওনার মাথায় ছিল। তো উনি অ্যাম্বুলেন্সটা থামিয়ে ওই চায়ের দোকানের ওখানে গিয়েছেন। চায়ের দোকানে ওখানে যাওয়ার পর উনি দেখেন যে আসলেই ওই যিনি দোকানদার, উনি ঝাঁপিটা বন্ধ করে ভিতরে ঘুমিয়ে আছেন। ডাক দিয়েছেন, উনি উঠেছেন। ওঠার পর বলতেছে, চাচা চা খাবো। তখন উনি বলতেছেন যে এত রাতের বেলা এই শীতের মধ্যে এখন চা খাবা? ঠিক আছে, চা বানাই দিব, তবে একটু সময় লাগবে। মূলত এই যে যিনি দোকানদার, উনি গভীর রাতের বেলা চা বানিয়ে খাওয়ান। কারণ ঢাকা থেকে ওই এলাকায় যারা আসেন, বিশেষ করে যারা রওনা দিতেন রাতের বেলা, অনেক সময় দিনের বেলা বা বিকাল টাইমে রওনা দিয়েছেন, ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যেত। অনেকে চা খেতে চাইতেন বা ওখানে বিশ্রাম নিতে চাইতেন, এই জন্য উনি দোকানে থাকেন, বাড়িতে কম যান। চায়ের দামটা একটু বাড়িয়ে নেন, তাতে মানুষজনের কোনো আপত্তি থাকে না। তো চা বানানোর প্রক্রিয়া উনি শুরু করছিলেন, তবে শীতকাল তো সবকিছু ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আগুন ধরতেও সময় লাগছিল। এর মধ্যে হয় কি, হঠাৎ করে একটা শব্দ হয় গাড়ির মধ্যে। শব্দটা এমন ছিল, ওই কফিনটা মনে হলো নড়ে উঠলো, বা এক জায়গা থেকে আরেক জায়গা সরে যাওয়ার পর এক ধরনের খটখট আওয়াজ হয়, ওরকম আওয়াজ হলো। তো এই শব্দ হওয়ার পর রিপন ভাই উনি এগিয়ে গেলেন যে কি ব্যাপার, শব্দ হলো কেন। তো অ্যাম্বুলেন্সের যেই কাঁচ ছিল, এই কাঁচ দিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন। উনি দেখতে পেলেন কফিনের উপরের ঢাকনাটা খোলা আর ভেতরে কোনো লাশ নাই, অথচ গাড়ির ব্যাগডালা কিন্তু বন্ধ। তাহলে লাশটা কোথায় গেল? উনি এটা দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। ওই দোকানদারকে বলেন যে ভাই, আমার গাড়ির মধ্যে লাশ ছিল, লাশ কোথায় গেল? তখন ওই দোকানদারও ভয় পেয়ে যান, বলে বলেন কি ভাই, গাড়ির মধ্যে লাশ ছিল, লাশ নাই। ভাই দোয়া দরুদ পড়েন, দোয়া দরুদ পড়েন। কয়েকদিন আগেও এরকম একটা ঘটনা ঘটছিল, রাস্তার ওই পাশে ঝোপের মধ্যে লাশ পাওয়া গেছিল, মনে হয় আশেপাশেই আছে, আপনি যান খোঁজেন ভাই। এই দোকানদার চা বানাবে কি, সে এমন ভয় পেয়েছে, সে পারলে দোকান বন্ধ করে এই রাতের বেলায় সে বাড়ির দিকে দৌড় দেয়। এদিকে এই রিপন ভাই ওই দোকানদারকে বলছে, ভাই আপনি কোথাও যায় না, আমার কিন্তু ভয়ে ভয়ে লাগতেছে, আপনি থাকেন, আমি লাশটা খুঁজি। ওই দোকানদারকে উনি ডেকেছিলেন, কিন্তু দোকানদার আসতে রাজি হয়নি। দোকানদার বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ, সারা রাত দোকানে ঘুমালেও উনি আসলে খুব ভীতু প্রকৃতির একজন মানুষ। তার কথাবার্তায় রিপন ভাই বুঝে গেলেন, উনি বুঝে গেলেন যে তাকে ডাকাডাকি করে কোনো লাভ হবে না আসলে। তো উনি নিজেই খোঁজা শুরু করলেন। ওনার কাছে যে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে উনি রাস্তার এপাশ ওপাশ খুঁজছিলেন। হঠাৎ করে রাস্তার পাশে একটা ঝোপঝাড়ের মতো জায়গা আছে, ওর মধ্যে যখন ফ্ল্যাশ লাইটটা ধরেছেন, সেখানে সাদা সাদা কিছু একটা দেখতে পেলেন। ওইটা দেখে ওনার হঠাৎ করে বুকের মধ্যে ধরাস করে ওঠে, মনে হয় এইটাই লাশ। উনি ভালো করে খেয়াল করলেন যে এটা তো লাশ না, এটা হচ্ছে লাশের ওই কাফনের কাপড়টা, যেটা দিয়ে লাশকে মোড়ানো হয়েছিল। মূলত লাশটা ওখান থেকে গোসল দিয়ে এই রিপন ভাই নিয়ে আসছিলেন, তাই ওখান থেকে কাফনের কাপড় পরানো ছিল। এই কাফনের কাপড়টা নিচে পড়ে রয়েছে, কিন্তু লাশটা নাই। লাশটা কোথায় গেল? উনি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এদিক ওদিক ধরার পর কি মনে করে
ফ্ল্যাশ লাইটটা উপর দিকে ধরেছেন, ওখানে বড় একটা গাছ ছিল। আর তখন যেটা দেখতে পেলেন, এটা দেখার সাথে সাথে ওনার ভয় আরো মারাত্মক আকার ধারণ করে। উনি দেখতে পেলেন যে এই হালিম চাচার লাশটা ওই ডালের এমন একটা জায়গায় রাখা হয়েছে, আমরা যেভাবে দড়ির উপর কাপড় ঝুলাই এপাশ ওপাশ করে, ঠিক ওইভাবে সুন্দরভাবে ডালের উপর রাখা হয়েছে। আর ডালটা খুব বেশি উঁচু না। এইটা দেখার সাথে সাথে উনি দৌড়ে পেছন দিকে চলে এসেছেন আর দোকানদারকে ডাকছেন, ভাই এদিকে আসেন, এদিকে আসেন, লাশ পাইছি, আমি একা তো নামাতে পারবো না, আপনি আসেন। ওই লোক বলে যে, ভাই মাপো চাই, দোয়া চাই, আমি যাইতে পারবো না, আপনার লাশ আপনি নামান, আমাকে ডাকেন না, আমি এসব ঝামেলার ভিতরে নাই। তো কখন কোন বিপদে পড়ে যাব আমি বলতে পারি না, আমি ভাই গরিব মানুষ, এসবের ভিতরে আমার ডাকেন না। পরে কোনো সমস্যা হইলে ওই হুজুর কবিরাজের কাছে যাওয়ার টাকা পয়সা আমার কাছে নেই, আপনার ঝামেলা আপনি মিটান, যে লাশ নিয়ে আসেন আপনি নামান। দোকানদারের এরকম অসহযোগিতামূলক আচরণের পর রিপন ভাই বুঝতে পারলেন কাজটা ওনাকেই করতে হবে। এখন অন্য কারো লাশ হলে তো উনি রেখে চলে যেতেন, কিন্তু কিভাবে যাবেন? তার বন্ধুর বাবার লাশ। আর এই হালিম চাচাকেও উনি নিজে ঢাকাতে নিয়ে এসেছিলেন, তার তো একটা দায়িত্ব আছে, উনি তো এইভাবে রেখে যেতে পারেন না। রিপন ভাই সাহস করে উনি হাত উঁচু করার চেষ্টা করছেন, একটু উঁচু হলেই হয়তোবা এই হালিম চাচার লাশের পায়ের অংশটা উনি ধরতে পারবেন, তখন হয়তোবা নিচের দিকে হ্যাচকা টান দিবেন, তখন যদি লাশটা নিচে পড়ে যায়। যখন উনি হাতটা উঁচু করছেন, হঠাৎ করে তখন একটা ঠান্ডা বাতাস মনে হলো এই রিপন ভাইকে এসে ধাক্কা দিল। আর তখন ওই লাশটা মনে হলো ডাল থেকে খসে নিচে পড়ে গেল। কিন্তু নিচে কোথায় পড়লো? নিচে তো পড়লো না। নিচে পড়ার আগেই মনে হলো এই লাশটা ভ্যানিশ হয়ে গেল। কাফনের কাপড় পরে আছে এক পাশে, এদিকে লাশ নাই। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে উনি আবার দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে চলে যান। অ্যাম্বুলেন্সের কাছে যাওয়ার পর যেটা দেখেন সেটা আরো ভয়ঙ্কর। উনি দেখতে পেলেন যে লাশ কাফনে মোড়ানো অবস্থা ঠিক আগে যেভাবে ছিল ওভাবেই রয়েছে, তবে কফিনের ঢাকনাটা কিছুটা খোলা, ওর মধ্যে দেখা যাচ্ছে যে লাশটা ওভাবেই আছে। তাহলে এতক্ষণ কি হলো? দোকানদারকে বললেন যে, ভাই দেখেন লাশটা তো এখন গাড়ির মধ্যে চলে আসছে, অথচ এখনো ব্যাগডালা বন্ধ, কিভাবে ঢুকলো আর বের হলো কিভাবে? তখন দোকানদার বলতেছে যে, ভাই আল্লাহ বাঁচাইছে যে আপনি যে লাশ নিয়ে আসতেছিলেন সেটা আবার ভিতরে চলে আসছে, দ্রুত এখান থেকে যান, বাড়ির দিকে রওনা দেন, এখন তো শীতকাল, ফজর আজান দিতে আরো কিছুক্ষণ দেরি আছে, তাড়াতাড়ি চলে যান। তখন রিপন ভাই উনি দোয়া দুরুদ পড়তে পড়তে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি যখন রওনা দিয়েছেন তখন ওনার লুকিং গ্লাসে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। কফিনের উপরে একটা কালো অবয়ব বসে আছে, এটার কোনো চোখ মুখ নাক বোঝা যাচ্ছে না, জাস্ট একটা কালো অবয়বের মতো বোঝা যাচ্ছে। উনি এর পরেও সাহস না হারিয়ে গাড়ি চালিয়ে গেছেন। উনি মোট 3 বার লুকিং গ্লাসের দিকে তাকিয়েছিলেন, 3 বারই ওই অবয়বটা দেখেছেন উনি। আর যখন উনি বাড়িতে পৌঁছেছেন তখন ভোর 4টা বা 4টার কিছুটা পরে, তখনও কিন্তু ফজর আজান দেয় নাই, শীতের সময় তো ফজর আজান আর একটু পরেই দেয়। আর প্রতিবেশীরা তারা কিন্তু দাঁড়িয়েই ছিল যে লাশ আসবে। এর মধ্যে মাঝে মাঝে কিন্তু কিছু লোকজন এই রিপন ভাইকে ফোন দিয়েছিল, তার পাড়া প্রতিবেশীরাই, যে তুমি কত দূর আছো। ওই যে ফোনগুলো আসছে, কথা হয়েছে, এটাই হচ্ছে চলন্ত পথের টুকটাক কথাবার্তা। এই ফোনগুলো না আসলে হয়তো বা উনি একা একা চালানো অবস্থায় ঘুমিয়েই যেতেন, তখন হতো আর একটা দুর্ঘটনা। তো যাই হোক, লাশটা বাড়ি পর্যন্ত যখন আনা হয়, ব্যাগডালা খোলা হয়, লাশটা আনা হয়, তখন দেখা গেল সবকিছু ঠিকঠাকই আছে, লাশের কোনো সমস্যা হয়নি। উনি কিন্তু তখন এই বিষয়টা বলেন নাই। দাফন কাফন যখন শেষ হয়ে যায় পরবর্তীতে এই বিষয়টা উনি শেয়ার করেছিলেন যে আসার সময় এই ঘটনা ঘটেছে। তো এটাই ছিল ঘটনা। ঘটনার ভয়াবহতা, আকস্মিকতা এখনো ওনাকে আতঙ্কিত করে। এখনো ঘুমের ঘোরে দুঃস্বপ্ন হয়ে লাশের ওই ঘটনাটা ওনার কাছে ফিরে ফিরে আসে। এমত অবস্থায় উনি এই অ্যাম্বুলেন্স চালানো কিন্তু ছাড়েন নাই, কারণ অ্যাম্বুলেন্স চালানোতে যে পরিমাণ অর্থ উনি উপার্জন করেন তা অন্য কোনো জায়গায় গেলে এত পরিমাণ টাকা উনি পাবেন না, সংসার চালানোই কষ্ট হয়ে যাবে। আর অনেকেই ওনাকে
সাহস দিয়েছিলেন যে অ্যাম্বুলেন্স চালাতে গেলে, লাশ টানতে গেলে এরকম টুকটাক ঘটনা ঘটেই, এতে ভয় পাওয়ার কারণ আছে, এটা সত্য, তবে ভয় পেলে আর এই কাজ করা যাবে না, এটা মেনে নিয়েই চলতে হবে। তো এভাবেই ওনার যারা কলিগরা রয়েছেন, যারা এরকম অ্যাম্বুলেন্স চালান, তাদের মাধ্যমে কথাবার্তা শুনে উনি আরো উৎসাহিত হয়েছিলেন। এভাবেই চলছে, এখন উনি অ্যাম্বুলেন্সই চালান। ছাড়ার চেষ্টা করেও পরবর্তীতে আর ছাড়তে পারেন নাই। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মানিক আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 168তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। যে বড় যিনি, তার নাম ছিল হোসেন। উনি মাছ ধরায় ভীষণ পটু ছিলেন। সবসময় নদীতে মাছ ধরতে পছন্দ করতেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, কিরে হোসেন, তুই শুধু নদীতেই মাছ ধরিস কেন? তোদের বাড়ির পিছনে তো বড় একটা পুকুর আছে, সেখানে তো মাছ ধরতে পারিস। উত্তরে হোসেন নানা বলতেন, তোর মিয়া, ছোট ছোট মাছ ধরে পোষায় নাকি? নদীতে বড় বড় মাছ ধরবো। তো একদিনের কথা, হোসেন নানা উনি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন যে কোন জায়গাতে শান্তিতে আর গোপনে মাছ ধরা যায়। যেহেতু নদীতেই মাছ ধরতেন, তাই নদীর যেই অংশে লোকজন খুব চলাচলটা কম থাকে বা কম চলাচল করে, ওদিকে খুব কম লোকজন যায় মাছ ধরার জন্য বা হাঁটাহাঁটি করার জন্য যায়, ওই জায়গাতে ওনাকে যেতে হবে। উনি দেখলেন যে নদীর যেই শ্মশান ঘাটটা রয়েছে, ওইখানে সচরাচর কেউ যায় না। শুধু মানুষ যখন দাহ করার প্রয়োজন হয় তখন লোকজন যায়, এছাড়া মানুষের পা ওইদিকে খুব একটা বেশি পড়ে না। উনি পরের দিন সকালবেলা ওখানে মাছ ধরতে যাবেন এই পরিকল্পনা করেছিলেন। তো পূর্ব পরিকল্পনা মাফিক সকালবেলা উনি সেই শ্মশান ঘাটে চলে যান হাতে বড়শি নিয়ে। ওখানে গিয়ে দেখেন কোনো লোকজন নাই, থাকার কথাও না। তো বড়শি ফেলে অপেক্ষা করছেন কখন মাছ ধরা যায়। আধা ঘন্টা বা 45 মিনিটের মাথায় হঠাৎ করে ওনার বড়শিতে অনেক টান অনুভব করেন। উনি বুঝতে পারলেন বড়শিতে অনেক বড় একটি মাছ ধরা পড়েছে। খুব কষ্টে অনেক জোরাজোরি করে মাছটিকে ডাঙায় তুললেন। উনি দেখতে পেলেন যে মাছটি কম করে হলেও 9 থেকে 10 কেজি ওজনের একটা বোয়াল মাছ। উনি তো ব্যাপক খুশি। উনি মাছটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিন্তু তার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। বাড়িতে যাওয়ার পর সবাইকে মাছটি দেখালেন, সবাই তো অনেক খুশি। এত বড় মাছ দেখলে খুশি তো হবারই কথা। তো নানুর যিনি মা, উনি মাছটি রেখে কিছু খোসকার পাতা জোগাড় করতে গিয়েছিলেন। কেননা এই বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলোতে তো আষ্টে থাকে না, কিন্তু শরীর পিচ্ছিল অবস্থায় থাকে। এই পিচ্ছিল অবস্থা পরিষ্কার করার জন্য বিশেষ এক ধরনের গাছের পাতা থাকে, স্থানীয় ভাষায় এগুলোকে খোসকার পাতা বলে। তো উনি তো এই পাতা জোগাড় করতে গেছেন। পাতা নিয়ে এসে দেখলেন সবচেয়ে ছোট ছেলে, অর্থাৎ এই যে ইয়াসিন নানা, বসে মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব গভীরভাবে দেখছেন মাছটিকে। তো ছেলে এই মাছটা দেখতে দেখতে একটা ঘোরের মধ্যে চলে গেছে। ঘোর ভাঙানোর জন্য মা তাকে একটু ধাক্কা দেন, বলেন যে, এই ইয়াসিন, তুই এভাবে এই মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? উত্তরে এই ইয়াসিন নানা, অর্থাৎ ছোট নানা, কিছুই বলেন না। নানুর মা খেয়াল করেন এই ইয়াসিন নানা খুব চুপচাপ হয়ে গেছেন। এই বাড়ির সবচেয়ে চঞ্চল সদস্য হচ্ছে এই ইয়াসিন নানা। নানুর মা এটাও বুঝতে পারলেন যে এই ছোট ছেলেটি মাছটিকে হাত দিয়ে টাচ করেছে, কেননা বোয়াল মাছের শরীরে যে পিচ্ছিল পদার্থের মতো থাকে আর কি, এটা ছেলের হাতে দেখা যাচ্ছে। তো নানুর মা বকাঝকা করে বললেন যে, তুই মাছটি ধরছিস কেন? এখন তো হাত থেকে আষ্টে গন্ধ বেরোবে। তো উনি ছেলের হাত ভালো করে পরিষ্কার করে দেন, তাকে পাশে বসিয়ে মাছ কাটা শুরু করেন। মাছ কাটার সময় এই ইয়াসিন নানা উনি বলে ওঠেন, মা, এই বোয়াল মাছের যে মাথাটা, এটা কিন্তু টুকরা করবা না, এটা আস্তই রাখবা, এই মাথাটা আমি খাবো। এ কথা শোনার পর নানুর মা হেসেই বললেন যে, দেবো দেবো, তোকেই দেবো বাবা, তুই খাবি। উনি চিন্তা করলেন যে এত বড় বোয়াল মাছের মাথা, এরা তো কয়েক টুকরা করলে ভালো হবে। তো উনি টুকরা করতে গেলেও হঠাৎ করে এই ইয়াসিন নানা বাধা দেন যে, না মা, তুমি টুকরা করতে পারবে না, তুমি বলেছিলে এটা আস্ত রাখবা। তো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি হেসে দিয়ে মাছের মাথাটা আস্তই রাখেন, বড় মাছের মাথাটা আর মাঝখান থেকে ভাগ করেন নাই।
ওভাবে উনি রান্না করেন। যখন খেতে বসেছেন তখন এই ইয়াসিন নানা বলছেন যে মা, মাছের মাথাটা আমাকে দাও। উনি খুশি মনেই ছেলের পাতের উপরে মাছের মাথাটা দিয়েছেন, সাথে আরো ভাই বোনরাও খাচ্ছিল। হঠাৎ করে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই ইয়াসিন নানা, যার বয়স মাত্র 3 বছর, সে হা করলে কত বড় হা হবে। উনি সবার সামনে এত বড় একটা হা করেছেন যেটা অসম্ভব ব্যাপার। হা করে এই বোয়াল মাছের পুরো মাথাটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঢোকানোর পর আবার মুখের মধ্যে ভাতও ঢোকানোর চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে ইয়াসিন নানার মা তো চিৎকার করে উঠেছেন যে আরে আমার ছেলের কি হয়ে গেল। উনি জোর করে মুখের ভিতর থেকে সেই মাথাটা বের করেছেন। এত বড় মাথা একটা বড় মানুষও তো মুখের মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার। যদি অর্ধেক করে কেটেও দেওয়া হয় তাও সেটা অসম্ভব ব্যাপার। তাহলে ছোট বাচ্চা কিভাবে এত বড় হা করলো? এটা তো হওয়ার কথা নয়। তো ইয়াসিন নানা, উনি তো মাছের মাথা খাবেনি, অনেক কষ্টে তাকে শান্ত করা হয়। আর ওই রাত থেকে আর একটা ঘটনা শুরু হয়। ওই রাতেই টিনের চালে ধূপধাপ ধূপধাপ পায়ের আওয়াজ শুরু হয়, চালে ঢিল দেওয়ার আওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু সকালে কোনো ঢিল দেখা যায় না, এরকম মাঝে মাঝে শুরু হয়ে যায়। আর এদিকে আস্তে আস্তে নানুর এই ছোট ভাই, এই ইয়াসিন নানা, উনি অনেক শুকিয়ে যেতে শুরু করেন। ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তাকে চেপে ধরে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ভালো হয়নি। অনেক বড় বড় ওঝা কবিরাজ আনা হয়েছে, কেউই জিনকে হাজির করতে পারেনি। সবশেষে একজন কবিরাজ বলেছিলেন যে ভয়ঙ্কর এক রক্ত চোষা পিশাচ এই ছেলেটার রক্ত চুষে চুষে খাচ্ছে। আর এটাকে হাজির করাটা খুবই কঠিন ব্যাপার, সাধারণ কোনো পদ্ধতিতে হাজির করা মুশকিল। একদিন নানুর মা স্বপ্নে দেখলেন যে উনি ওনার এই অসুস্থ ছেলের যে ঘরটা, এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কোত্থেকে একটি কালো কুকুর আসলো। ওই কুকুরটা নানুর মায়ের দিকে তাকিয়ে বলল, তোর ছেলেকে আর বাঁচাতে পারলি না রে, আমি তোর ছেলেকে নিয়ে গেলাম। এই বলে ওই কুকুরটা ঘরে ঢুকে যায় আর ওই ইয়াসিন নানার পায়ে কামড় দিয়ে টেনে হিচড়ে দরজা থেকে বের করে কোথায় যেন নিয়ে হারিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নানু দেখতে পেলেন ইয়াসিন নানা আর দুনিয়াতে নেই। পরিবারের এরকম চঞ্চল এক সদস্যকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে। কি থেকে কি হয়ে গেল? দাফন কাফন করা হলো, কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। সবাই ধারণা করেছিল ঘটনা এখানেই শেষ। এই ছোট নানা অর্থাৎ ইয়াসিন নানার মৃত্যু 10 বছর পর নানুর বিয়ে হয়। ওনার যেখানে বিয়ে হয় সেই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এথাইল শিমুল গ্রামে। তো নানার নাম আশিক হোসেন। ধুমধাম করেই বিয়ে শেষ হয়। তো বিয়ের 2-1 বছর পরে নানু গর্ভবতী হন। নানুর যে বাড়িটা, এই বাড়িটার বর্ণনাটা কিছুটা দেওয়ার দরকার। নানুর বাড়ির এরিয়া অর্থাৎ ওনার যেই জায়গাটা যেখানে ওনার বিয়ে হয়েছে, ওইটার এরিয়া 150% অর্থাৎ 150 ডেসিমেল, 1.5 একর। তাহলে বোঝাই যাচ্ছে বাড়িটা কতটুকু জায়গা নিয়ে। লোকমুখে শোনা যায় যে ওই সময়ের প্রেক্ষাপটে, অনেকদিন আগের ঘটনা তো, ওই সময়ের প্রেক্ষাপটে নানুর বাড়ির আশেপাশে এত গাছপালা ও বাঁশঝাড় ছিল, ঝোপ জঙ্গল ছিল যে এর ভিতর দিয়ে একটা বিড়াল পর্যন্ত হেঁটে যেতে হিমশিম খেয়ে যেত। শুধু চলাচলের জন্য একটি মেঠো পথ ছিল। আরো বড় বড় 2টো শিমুল গাছ ছিল যা বাড়ির 2 দিকে অবস্থিত ছিল। শিমুল গাছটির আনুমানিক বয়স 100 থেকে 120 বছর হয়ে থাকবে। তো নানু বিকেলে কিছু কাজের জন্য উনি কচুর ডগা কাটতে গিয়েছিলেন। ওনাদের স্থানীয়ভাবে এই ধরনের কচু গাছকে দুধ কচু বলা হয় আর কি। তো ওই দুধ কচুর ডগা কাটতে গিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য। তো উনি যখন শিমুল গাছের নিচে উনি 3 থেকে 4টি দুধ কচুর ডগা কেটেছেন, ওই সময় হঠাৎ করে শিমুল গাছের উপরের অংশ, যেটা যে ডালটা ছিল, এই ডালের
পাতাগুলো ডালটা হঠাৎ করে ঝনঝন করে নড়ে ওঠে, অর্থাৎ কেউ যদি ডাল ঝাঁকি দেয় যেরকম শব্দ হয় ওরকম শব্দ হলো। বাতাসে নড়লে এরকম হবে না, যদি ঝাঁকি দেয় যেমনটা হয় ওইরকম হলো। তো নানু তো ভয় পেয়ে দ্রুত ওখান থেকে চলে আসেন। এর মধ্যে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, তবে রাতের বেলা উনি স্বপ্নে দেখতেন একটি অবয়ব এসে নানুকে বলছে, তোর পেটে থাকা সন্তানকে আমি নিয়ে যাব রে, ওর রক্ত আমি চুষে চুষে খাবো। এটা দেখার পর নানু চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতেন। অনেকেই বলেছিলেন যে আরে এই অবস্থাতে এরকম দুঃস্বপ্ন অনেকেই দেখে, ও কিছু না। এরপর নানুর ডেলিভারির সময় হলো, একটি বাচ্চা হলো, ছেলে সন্তান, কিন্তু যে বাচ্চাটি হলো সেটি মৃত। মনে হচ্ছিল তার শরীরের সমস্ত রক্ত কেউ চুষে খেয়ে ফেলেছে, শরীরটা রক্ত শূন্য একদম ফ্যাকাশে হয়ে গেছে। এরপর নানুর আরো 3টা ছেলে হয়, একটা ছেলেও বাঁচেনি, প্রত্যেকেই রক্ত শূন্য অবস্থায় মারা গেছে। অর্থাৎ এই যে 4 মামা, সাদি ভাইয়ের 4 মামা কিন্তু এভাবেই মারা গেছেন। অনেক কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি, কেউই জিন হাজির করতে পারে না। এরপর একজন কবিরাজ যার নাম ছিল জয়নাল কবিরাজ, উনি এই জিনটাকে অনেক কষ্টে দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে রিচুয়াল করতে করতে হাজির করেছিলেন। জিনটা হাজির হবার পর তার পরিচয় জানতে চান, সে তো কোনো কথা বলতে চায় না। তখন নাকি ওই জয়নাল কবিরাজ বলেছিলেন যে বেটা দাঁড়া, তোকে এখন শিক্ষা দিচ্ছি। এরপর কবিরাজের সাথে আনা ঝুলি থেকে একটি মানুষের মাথার খুলি এবং একটি হাড় বের করে সামনে রেখে কি যেন মন্ত্র পড়ে, মন্ত্র পড়ার শেষে খুলিটি বাম হাতে ধরে ডান হাতে থাকা আরেকটি হাড় দিয়ে যখনই খুলিটিকে আঘাত করেছে তখন ওই জিনটা আর্তনাদ করে ওঠে, বলছে বলছি বলছি মারিস না মারিস না। জিনটা বলে আমি হচ্ছি সেই যে ওর ভাইকে ছোটবেলায় রক্ত খেয়ে মেরে ফেলেছি, এবার ওর পালা, তবে ওকে আমি তো মারবো না, ওর সন্তানগুলোকে আমি মেরে ফেলবো। আমার প্রধান খাবারই হলো রক্ত। তাকে জিজ্ঞেস করা হয় তুই কিভাবে আসলি, বলে যে ওই যে শ্মশানে একটা বোয়াল মাছ ধরেছিল, ওই বোয়াল মাছের সাথে সাথে আমি চলে এসেছি। আর যখনই ইয়াসিন ওই বোয়াল মাছের শরীরে স্পর্শ করেছে এরপর আমি ওর শরীরে ঢুকে গেছি। এরপরে আমি অপেক্ষায় ছিলাম কবে এই মেয়ের বিয়ে হবে, আমার সেই অপেক্ষা পূর্ণ হয়েছে, এখন আমি এই মেয়ের সন্তানদেরকে হত্যা করছি। তো এভাবেই ওই জিনটা বলে। তখন ওই কবিরাজ বলে যে তুই যদি না যাস এখনই তোকে মেরে ফেলবো, আর তুই কেন এমনটা করিস? তখন ওই জিনটা বলে যে তার গোত্রের মধ্যে তাকে নাকি রক্ত চোষা হিসাবে সবাই ডেকে থাকে। তার গোত্রের অন্যান্যরা রক্ত চোষা না হলেও তার প্রধান খাবারই নাকি রক্ত। রক্ত লে তার মাথা ঠিক থাকে না, আর এটাই তার প্রধান খাবার, সে অন্যান্য খাবার পছন্দ করে না। এরপর কবিরাজ বলে যে যথেষ্ট হয়েছে, তুই এখন যা, নইলে তোকে মেরে ফেলবো। সে তো যেতে চায় না। এরপর কবিরাজ বলে ঠিক আছে কি হলে যাবি? পরে একটি বড় আকৃতির পাঠার বিনিময়ে যেতে রাজি হয়। যেই পাঠাটা এই যে শিমুল গাছ, অর্থাৎ নানুর যেখানে বিয়ে হয়েছে যে বাড়িতে শিমুল গাছটা রয়েছে, যে শিমুল গাছের ডালটা নড়ে উঠেছিল, এই শিমুল গাছের নিচে এই পাঠাটা রাতের বেলা নানুকে বেঁধে আসতে হবে। নানু সেটাই করেছিলেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সকালবেলা গিয়ে দেখা যায় পাঠাটা ঠিকই আছে, তবে মৃত অবস্থায়। ওর শরীরের কোনো অঙ্গ থেকে যে রক্ত বের হয়েছে বিষয়টা এরকম না, তবে এই পাঠাটার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। কেননা পাঠাটার গলার কাছে একটা ছিদ্রের মতো, একটা বা দুটো ছিদ্রের মতো দেখা গিয়েছিল, বোঝা যাচ্ছে যে এই ছিদ্র দিয়েই তার শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলা হয়েছে। এইভাবেই রক্তশূন্য অবস্থায় ওই পাঠাটা পড়েছিল। এরপর থেকে নানুর এই সমস্যা দূর হয়ে যায়। নানুর 2টি কন্যা সন্তান হয়, যার মধ্যে একজন হচ্ছে এই সাদি ভাইয়ের আম্মু, আর আরেকজন ওনার খালা। তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইট 168তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়।
ঘটনায় চলে যাব। ঘটনা শুরু করার আগে যে কথাগুলো সবসময় বলি, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ঘটনাটি আজ থেকে 30 বছরেরও আগে ঘটেছিল, নির্দিষ্ট করে সাল বলা মুশকিল। ঘটনাটি কয়েকটা ধাপে ঘটেছিল। প্রথম যে অংশটি ঘটেছিল সেটা হচ্ছে এই নাসির ভাইয়ের মায়ের সাথে। তখন তার বয়স 12 কি 13 বছর, অর্থাৎ নাসির ভাইয়ের মায়ের বয়সের কথা বলছি। উনি যেই জায়গাতে বড় হয়েছেন এটা কিন্তু যমুনা নদীর একদম কাছাকাছি জায়গাতে। তো ওই সময়টা যখন ওনার সাথে ঘটনাটি ঘটে, এটা কিন্তু দিনের বেলায় ঘটনা ঘটেছে। ওই সময়ে ওনার আম্মু, উনি আরো অনেক বান্ধবীদের সাথে খেলাধুলা করছিলেন। তো খেলাধুলা করছিলেন কিন্তু নদীর একদম পাড়েই। নাসির ভাইয়ের নানার নাম হচ্ছে কোরবান। এই কোরবান নানা উনি কিন্তু একটা ছোট নৌকা ব্যবহার করতেন এখানে ওখানে যাবার জন্য। মাঝে মাঝে মাছ ধরতেন, তবে সেটা রেগুলার না। আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেকেরই নিজের নৌকা থাকে, তো ওনার একটা ছিল। নৌকাটা বড় ছিল না, ছোট আকৃতির নৌকা ছিল। নৌকার উপর কয়েকজন বসা যেত, বসার জন্য বাঁশের কিন্তু মাচা করে দেয়া হয়েছিল। নৌকাটা নদীর পাড়ে বাঁধা ছিল, একটা বাঁশ বালুর মধ্যে গাড়া ছিল বা মাটির মধ্যে গাড়া ছিল, সেই বাঁশের সাথে দড়ি দিয়ে ওই নৌকাটা বাঁধা। তো ওই নৌকার কাছাকাছি জায়গাতেই কিন্তু এই নাসির ভাইয়ের আম্মু তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। তো দৌড়ঝাঁপ করতে করতে একটা সময় উনি ক্লান্ত হয়ে যান। উনি চিন্তা করলেন কোথায় বিশ্রাম নেই, তো ওনাদের নৌকা তো পাশেই বেঁধে রাখা আর কি, ওখানে কিন্তু আর কোনো নৌকা ছিল না। তো উনি কি করেছেন, ওই নৌকাতে গিয়ে উঠেছেন। নৌকাতে গিয়ে যখন উঠেছেন, ওঠার পর শরীরটা মনে হচ্ছে ওনার খুব ভারী হয়ে যাচ্ছে। উনি মনে হচ্ছে যে খুব ক্লান্তি অনুভব করছেন। উনি চিন্তা করছেন যে কিছু সময় বসবো, একটু জিরিয়ে নিয়ে, মানে হাঁপিয়ে গেছিলেন তো, একটু জিরিয়ে নিয়ে আবার চলে আসবেন খেলাধুলা করতে। তো ওনার কাছে নিজের শরীরটা অনেক ভারী বলে মনে হচ্ছে উনি খুব ক্লান্ত। তখন উনি কি করেছেন, নৌকার যে মাচাটা আছে এই মাচার উপরে উনি শুয়ে পড়েছেন। তো এইভাবে তো উনি আছেন। এদিকে ঘটছে একটা ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা নাসির ভাইয়ের আম্মুও খেয়াল করেন নাই, ওখানে উপরে যারা আছেন, যারা খেলাধুলা করছে তারাও সবাই খেয়াল করেন নাই, কিন্তু খেয়াল করেছে একজন। তিনি এই নাসির ভাইয়ের আম্মুর এক বান্ধবী, প্রতিবেশী আর কি, প্রতিবেশী প্লাস বান্ধবী। উনি দেখেন যে এই নাসির ভাইয়ের আম্মু, উনি নৌকার উপরে শোয়া, আর নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে বলতে পানির মধ্যে দেবে যাচ্ছে। ডুবে যাচ্ছে এটা আমরা বলতে পারছি না, দেবে যাচ্ছে এটাই বলতে হবে। কেননা নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে নাই। আর ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, ওই আন্টি উনি ওই সময় দেখেছিলেন যে বিশাল এক জটাধারী কোন একটা নারী অবয়বের মতো হবে। তার চুলে বিশাল বিশাল জট, মাথাটা ইয়া বড়। এই চুলের জটগুলো পানির উপরে ভেসে উঠেছে, আর তার মাথাটা বোঝা যাচ্ছে, তবে চেহারাটা বোঝা যাচ্ছে না। এতটুকু বোঝা যাচ্ছে পোশাক আশাকে এটা কোনো নারী অবয়ব হবে, তবে সেই অবয়বের আকৃতিটা অনেক বড়। তার শরীরে পোশাক রয়েছে, তবে ময়লা পোশাকের মতো বলে মনে হয়েছে তার কাছে। ওই জিনিসটা তার জটগুলো ভাসিয়ে দিয়ে ওই নৌকার কাছে অবস্থান করছে, আর নৌকাটা আস্তে আস্তে পানির নিচে অনেকটাই দেবে গেছে। এখনই দুপাশ থেকে পানি এসে নৌকার মধ্যে ভরে যাবে। এদিকে নাসির ভাইয়ের আম্মু এটা মোটেও বুঝতে পারেন নাই ঘটনা কি হচ্ছে। উনি তো খুব ক্লান্ত, শরীরটা ভারী হয়ে গেছে, উনি কিছুই টের পাচ্ছে না। তখন ওই আন্টি চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই কে কোথায় আসিস রে? আরে ওরে তো পানির নিচে নিয়ে গেল রে, ওই দেখ কিসে যেন ওরে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন উপস্থিত সবাই এটা দেখেছেন, তবে ওই যে ভয়ঙ্কর অবয়বটা এটা অনেকেই দেখেন নাই, তবে সবাই দেখেছেন নৌকাটা পানির নিচে চলে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উপস্থিত সবাই দৌড়ে নৌকার কাছে চলে যান, ওই আন্টি সহ। উনি কিন্তু ভয় পান নাই যে ওরকম এক জটাধারী পানির নিচ থেকে ওটা নিয়ে যাচ্ছে, উনি কিন্তু ওই নিজের জানের পরোয়া করেন নাই। উনি সহ আরো কয়েকজন দৌড়ে নৌকার কাছে চলে যান। যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই যে নাসির ভাইয়ের আম্মু, ওনার কিন্তু এই দিন দুনিয়ার আর কোনো খেয়ালই নেই, উনি ক্লান্ত হয়ে ভাবে শুয়ে আছেন। ওনারা কি করেছেন,
নৌকা যেভাবে আছে ওভাবেই ছিল, ওই তীর থেকেই, মানে নৌকাটা তো ছোট, অর্থাৎ কুল থেকেই এই নাসিবের আম্মুর পাটা ধরতে পেরেছেন। পা ধরে ওনারা দিয়েছেন এক হ্যাঁচকা টান, এক হ্যাঁচকা টানে নৌকা থেকে একদম কুলে এনে ফেলেছেন। আর সাথে সাথে নৌকাটা ভস করে পানির নিচে চলে যায়। অনেক সময় কোনো জিনিস হঠাৎ করে যদি পানির নিচে চলে যায়, এক ধরনের শব্দ হয় না, ঠিক ওরকম শব্দ হলো। যখন শব্দ হলো, নৌকাটা পানির নিচে চলে গেল, তখন নৌকাটা বাঁধা ছিল, বাঁধা অবস্থাতেই কিন্তু ওই বাঁশ একদম খুলে নিয়ে পানির ভিতরে চলে যায় নৌকাটা। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। তো এই খবর সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কোরবান নানা তখন অন্য একটা কাজ করছিলেন, তার কাছেও খবর চলে যায় যে এই কোরবান, তুমি কি করতেছো, তোমার মেয়েকে তো পানিতে তলায় নিয়ে গেছিল। এই কোরবান নানা আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মোটামুটি এই পানি রিলেটেড যে ব্যাপারগুলো এগুলো সম্পর্কে ওনার ধারণা ছিল। এই কথা শোনার সাথে সাথে উনি দৌড়ে সেখানে চলে যান, গিয়ে দেখেন ওনার মেয়ে ঠিকঠাক আছে। ওনার মেয়ের মুখ থেকে সব কথা শোনেন, আরো যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন। ঘটনা শোনার পর উনি ক্ষিপ্ত হয়ে ওই যেখানে নৌকাটা ডুবিয়ে নিয়ে গেছে ওখানে যান। যাবার পর উনি চিৎকার দিয়ে বলছেন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলি। তো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এক্ষুনি আমার নৌকা ফিরাই দিবি, তা না হলে তোর যে আমি কি করব তুই নিজেও বুঝতে পারবি না। এই কথা বলার পর নানা কি করেছেন, কিছুটা পানি হাতে তুলেছেন, নদীর পাড়ে দাঁড়িয়েই কোন একটা দোয়া দুরুদ পরে যখনই ওই পানিটা আবার নদীতে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে নিচ থেকে ভস করে আবার ওই নৌকাটা ভেসে উঠেছে। ঠিক যেমনটা হয় যে একটা বলের মধ্যে বাতাস থাকে, বল তো পানির মধ্যে সহজে ডুবতে চায় না। বলকে যদি আমরা টেনে পানির নিচে নিয়ে রাখি, হঠাৎ করে ছেড়ে দিই, কিভাবে ভেসে ওঠে। ভেসে ওঠার পর কিন্তু মনে হলো একটু জাম্প করে, তাই না? এরকম মনে হয়। কিন্তু আমাদের মনে হলো নৌকাটা এমন ভাবে দ্রুত গতিতে ভেসে উঠেছে, পানির উপর উঠে একটা জাম্প করার মতো করলো। আর নৌকার ভিতরে কোনো পানি নেই, মনে হচ্ছে একদম শুকনা, এমন একটা অবস্থা আর কি। নৌকাটার সাথে সাথে ফিরিয়ে দিল ওই জিনিসটা। নানা হুমকি দিলেন, তার মানে হচ্ছে নানা বুঝতে পেরেছিলেন যে এই কাজটা কে করেছে। এর একদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই নাসির ভাইয়ের মামা, যার নাম হচ্ছে মোকসেদ, এই মোকসেদ মামা উনি কি করতেন, উনি গরু মহিষ এগুলোকে নিয়ে একটা চরে যেতেন। চরে যাবার জন্য যে কাজটি করতে হতো, যখন বর্ষাকাল থাকতো বা পানি বেশি থাকতো, তখন এই গরু মহিষগুলো সাঁতরে এপাশ থেকে ওপাশ, অর্থাৎ এপাশ থেকে চরের ওই পাশে চলে যেত, ওখানে গিয়ে উঠতো। আর মোকসেদ মামা কি করতেন, উনিও সাঁতরাতেন, তবে যদি দেখতেন যে আর সাঁতরে পারছেন না, তখন কোন একটি গরুর লেজ উনি ধরতেন বা মহিষের লেজ ধরতেন, ওটার সাথে সাথে উনি চলে যেতেন। অথবা কোনো মহিষের পিঠের উপর উনি শুয়ে পড়তেন, ওই সাঁতরানো অবস্থাতেই মহিষগুলো ওনাকে নিয়েই ওপাশে চলে যেত, বা গরুগুলো ওই অবস্থাতে ওনাকে নিয়ে চলে যেত। আর যখন শীতকাল থাকতো, পানি কমে যেত, তখন অনায়াসেই এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটেই পার হওয়া যেত। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি ঘটনাতে বলেছিলাম যে ওই বিস্তীর্ণ যমুনার যে চরগুলোতে, এগুলোতে কিন্তু অনেকেই গরু ছাগলগুলোকে চড়ান। আপনারা যারা সেম হুরেশ ঘটনাটি শুনেছেন, সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে মোকসেদ মামাও উনি ওরকম ভাবেই চরে চলে গিয়েছেন প্রতিদিনের মতো। তো যাবার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি সাঁতরাতে সাঁতরাতে যখন মনে হয়েছে যে ওনার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, প্রতিদিন যেটা করেন, ওনার একটি গরুর লেজ ধরেছেন। লেজ ধরার পর উনি আপনি চলে যাচ্ছেন গরুর সাথে সাথে। হঠাৎ করে মনে হলো ওই গরুটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানির নিচে। উনি বুঝতে পারছিলেন না ঘটনাটা কি, এরকম তো হয় না। তো যেহেতু গরুর লেজটা উনি ধরে রেখেছেন, উনিও গরুর সাথে সাথে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওনার পায়ের কাছে একটা জিনিসের উপস্থিতি মনে হলো। উপস্থিতিটা এমন ছিল যে
বিশাল বড় কোনো চুল, জমাট বাঁধা চুল, এই চুলগুলো ওনার পায়ে এসে ঠেকে। উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তোবা লতা পাতায় আটকে গেছে, কিন্তু নদীর এই জায়গায় তো কোনো লতা পাতা থাকার কথা না। ওনার পায়ের সাথে যখন চুলের মতো কিছু একটা বাঁধে, তখন উনি বুঝতে পারেন যে এখানে ভয়ঙ্কর কিছু আছে। তখন উনি দ্রুত ওই গরুর লেজটা ছেড়ে দিয়ে উনি আরেকটু সামনে গিয়ে একটা মহিষের লেজ ধরেছেন। ওই মহিষটা কিন্তু ও পাশে চলে গেছে, উনিও মহিষের সাথে চলে গেছে। সবগুলো গরু মহিষ ঠিকঠাক মতো চরে উঠতে পারলেও ওই যে গরুটা, ওই গরুটা কিন্তু ওই পালের মধ্যে সবচাইতে বড় গরু ছিল, একটা ষাঁড় গরু ছিল। ওই গরুটা আর ওঠে না। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই চরে আরো কয়েকজন কিন্তু গরু ছাগল চড়াতে এসেছিল, তাদেরকে ডাকেন, বলেন যে এই ঘটনা। তখন তারা বলেন যে সর্বনাশ, ওরে তো নিয়ে গেছে রে, এর তো আর ভাবি না, এই গরুর আশা ছেড়ে দেয়, ওরে খেয়ে ফেলছে। তো এই কথা যখন কোরবান নানাকে জানানো হয়, কোরবান নানা বিষয়টা শুনলেন। উনি বুঝতে পারলেন যে এখানে ভয়ঙ্কর কোনো একটা জিনিস খুব ভালো মতো সে আস্তানা গাড়ছে। যে জিনিসটাকে উনি বুঝতে পেরেছেন, কিন্তু কি করবেন তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাকে কিভাবে তাড়ানো যায় এখান থেকে। আগে কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে এরকম সমস্যা শুরু হয়েছে। এর পরের দিন ঘটে আর একটা ঘটনা। আরেকজন ব্যক্তি, ওনার একটাই গরু ছিল। এই একটাই গরু যাদের থাকে, এই ধরনের ব্যক্তিদের কাছে সেই গরুটা কিন্তু অনেক আদরের হয়। উনি গরিব মানুষ ছিলেন। তো উনি কি করেছেন, ওই যমুনা নদীর পাড়েই উনি এই গরুটা বেঁধেছেন। এই যে আমরা এতক্ষণ যে পাড়ের কথা বলছি, এই পাড়ের নাম কিন্তু শুশুয়াচর, যেটা নলিন বাজার হয়ে এই শুশুয়াচর যেতে হয়। তো যারা ওখানে উপস্থিত আছেন তারা চিনবেন। ঘটনা যে কয়েকটা আমরা বলছি, এটা কিন্তু ওই শুশুয়াচর কেন্দ্রিক আর কি। তো ওই শুশুয়াচরেরই একটা জায়গায় আর কি আর একজন ব্যক্তি তার একটা মাত্র গরু ওটা বেঁধেছেন। তো গরুর দড়ির যে একটা অংশ, যেটা মানে একটা কাঠের বা বাঁশের কোনো একটা জিনিস দিয়ে ছোট করে একটা খুঁটার মতো তৈরি করা হয়, যেটা মাটির মধ্যে গেঁথে রাখা হয়। আর দড়ি তো গরুর গলায় থাকে। গরুটা ওই পাড়ের কাছে বেঁধে রাখা, ওই জায়গাতে আবার ভালো ঘাস টাস ছিল, এই জন্য ওখানে বেঁধে রাখা হয়েছিল। তো দূর থেকে একজন একটা দৃশ্য দেখছে যে ওই গরুটার যেটা খুঁটা, যেটাকে আমরা বলি, খুঁটাটা কিন্তু মাটির উপরেই আছে, কিন্তু কোনো একটা জিনিস ওই গরুটাকে মনে হচ্ছে টেনে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না। এখন এটা কিভাবে বোঝা গেল? কোনো একটা জিনিস ওই গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই গরুটা যেতে যাচ্ছে না। গরুটার সামনের 2 পা, পেছনের 2 পা, এই 4 পা দিয়ে মাটিটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। তারপরও মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে 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 পানির দিকে চলে যাচ্ছে। গরুটা মাঝে মাঝেই 1 পা, বিশেষ করে পেছনের 1 পা উঁচু করে কোনো কিছুকে লাথি মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে পানির ভেতরে চলে যাচ্ছে। আর খুঁটাটা যেখানে গাড়া ছিল আর কি, অর্থাৎ পোতা ছিল, সেখান থেকে যতটুকু দড়ির অংশ ছিল, এই দড়ির অংশটা কিন্তু নদীর কিছুটা ভেতরে ঢুকে যাওয়ার মতো একটা লেন্থ বা দৈর্ঘ্য ছিল। এখন গরু তো আর পানির মধ্যে নামবে না, আর কিছুটা এই কারণেই পানি পর্যন্ত লেন্থ করে রেখেছিলেন বা এমন জায়গায় আর কি পুঁতেছিলেন, গরু অনেক সময় পানি খাবে, যাতে করে অনায়াসেই সে নদীর পাড়ে এসে পানি খেয়ে আবার ঘাস খেতে পারে। এইভাবেই কিন্তু এরকম একটা নির্দিষ্ট দূরত্ব নদী থেকে বজায় রেখেই ওই খুঁটাটা গাড়া হয়েছিল। তো ওই জিনিসটা তো টেনে নিয়ে যাচ্ছে গরুকে, তবে কি জিনিস টানছে এটা তো বোঝা যাচ্ছে না। কাকে টানছে? গরুকে টানছে। গরুকে আস্তে আস্তে টেনে নিয়েছে। উনি দূর থেকে বলছেন যে আরে কার গরু নিয়ে গেল রে, কার গরু নিয়ে গেল, এই ধর 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 গরুটাকে ধর, কার গরু নিয়ে গেল রে। তখন লোকজন এটা শুনেছে, ওনারাও এটা দেখেছেন, ওনারাও দৌড়ানো শুরু করছে। ওনারা আস্তে আস্তে ওই গরুটাকে পানির মধ্যে নিয়ে যায়। তখনও কিন্তু গরুর যে খুঁটাটা ওটা কিন্তু মাটির মধ্যেই গাড়া, তখনও টানাটানিতে কিন্তু ওই খুঁটাটা মাটির থেকে ছুটে আসে নাই। লোকজন গিয়েই ওই দড়িটা ধরেছে, ততক্ষণে কিন্তু গরুটাকে পানিতে তলিয়ে নিয়ে গেছে। লোকজন দড়ি ধরে অনেক টানাটানি করছে। তারা বুঝতে পারছেন যে এই দড়ির অপর প্রান্তে ওই গরুটা আছে, কিন্তু গরুটাকে কোনোভাবে উঠানো যাচ্ছে না। অপর প্রান্তে কোনো একটা অশরীরী ভয়ঙ্কর ভাবে
ওই জিনিসটাকে টেনে ধরেছে, অর্থাৎ গরুটাকে টেনে ধরেছে, যার কারণে গরুটাকে ওনারা কোনোভাবেই উঠাতে পারছেন না। একটা পর্যায়ে যেটা হয়, হঠাৎ করেই যেই লোকগুলো দড়ি ধরে টানাটানি করছিলেন তাদের দিকে টানছিলেন গরুটাকে তুলে আনার জন্য, ওনার পেছন দিকে সবাই আছাড় খেয়ে পড়ে যান, যেহেতু ওনারা ওনাদের দিকে টানছিলেন। আর আছাড় খেয়ে পড়ে যাওয়ার পেছনে কারণ হলো গরুর গলায় যেই দড়িটা বাঁধা ছিল, অর্থাৎ দড়িটার যেই অংশটা গরুর গলায় ছিল ওই জায়গা ছুটে গেছে। তার মানে হলো গরুটাকে নিয়ে গেছে। একটা মানুষের একটাই গরু। কথা আছে, গেরস্তের গরু মরা মানে তার সন্তান মারা যাওয়া। এটা আমাদের দেশের গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রচলিত একটা প্রবাদ রয়েছে। একটা মানুষের একটাই গরু, তার গরু যদি এভাবে হারিয়ে যায়, কোন একটা অশরীর যদি নিয়ে যায়, তার কেমন লাগতে পারে। দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন কোরবান চাচা ওখানে আসেন, এসে শুনতে পারলেন এই ঘটনা। তাদের বাড়ির গরু আগের দিন নিয়ে গেছে, আজকে আর একজনের গরু নিয়ে গেছে। তো মোকসেদ মামার গরু তো নিয়েই গেল। তো কোরবান নানা এই ঘটনা যখন শুনলেন, শোনার পর উনি বললেন যে এ আসলে কি চাচ্ছে তোমরা বুঝতে পারছো? ও আসলে খুব শক্ত একটা ভোগ চাচ্ছে, কিন্তু ভোগ ওকে দেয়া যাবে না। একবার যদি ওকে ভোগ দেওয়া হয় তাহলে প্রতি বছর, এখন তো গরু নিচ্ছে, প্রতি বছর 3-4টা করে মানুষ নেবে। ভোগ ওকে দেয়া যাবে না। ওকে কিভাবে তাড়াতে হয় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এরকম চিন্তা ভাবনা চলছিল। ওদিকে মোকসেদ নানার বিয়ের জন্য, মানে মোকসেদ মামার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তো একটা জায়গায় পাত্রী দেখে কোরবান নানা আর মোকসেদ মামা ওনার বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেদিক দিয়ে ফিরছিলেন, ওই পথটা ছিল ক্ষেতের মধ্য দিয়ে একটা আইল। এই আইলের উপর দিয়ে ওনারা ফিরছিলেন। হঠাৎ করে এই মোকসেদ মামা দেখেন যে আইলের উপরে কোনো কিছু একটা বসা। ওই সময় হতে কি মাঝে মাঝে অনেকেই ঘাস টাস কেটে আইলের উপর রাখতেন সাময়িক সময়ের জন্য, আবার নিয়েও যেতেন। তো যখন এটা দেখলেন তখন মোকসেদ মামা কোরবান নানাকে বলছেন যে আব্বা এটা কি দেখো তো, কি যেন মনে হচ্ছে। মোকসেদ মামা এটাকে ঘাসের গাইট বা আটি মনে করলেও কোরবান নানা কিন্তু বুঝতে পারছেন ঘটনাটা কি। ওখানে কোনো একটা ভয়ঙ্কর সত্তা বসে আছে তাদের অপেক্ষায়। ওই সময় কোরবান নানা চিৎকার করে বলে ওঠেন, দেখ, আমি তোর কিন্তু কোনো ক্ষতি করতে চাই না, তুই এখান থেকে চলে যা। আর আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস, ওই চিন্তা ভুলে যা, যা ভাগ এখান থেকে, চলে যা এখান থেকে। এটা বলার পর নাকি ওই অবয়বটা মনে হলো উঠে কোন দিকে যেন মিলিয়ে গেল। এরপর তো ওনারা বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে কোরবান নানা, উনি কিন্তু একটা সেচ পাম্প চালাতেন। তো ওনার যেখানে সেচ পাম্পটা বসানো ছিল, ওখানে রাতের বেলা গিয়ে উনি ওই পাম্প থেকে পানি বিভিন্ন ক্ষেতে দিচ্ছেন। কোন ক্ষেতে কতটুকু পানি যাবে সেটাও কিন্তু দেখাশোনা করতে হয়, ওভারফ্লো যেন না হয় এটাও খেয়াল করতে হয়। তো এরকম করে কাজ করছিলেন। ওই সময় কিন্তু ওনার হাতে 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল, ড্রাই সেল ব্যাটারিতে যেই টর্চ লাইটগুলো চলতো আর কি। তো উনি হঠাৎ করেই দেখেন একটা হারিকেন একটা ক্ষেতের উপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। হারিকেন কোনো মানুষ হাতে নিয়ে কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতেই পারেন, কিন্তু সেটা মনে হচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আর এটা যে একটা হারিকেনের মতো জিনিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি চিন্তা করলেন এটা তো কোনো মানুষ হতে পারে না, মানুষ তো হারিকেন নিয়ে ক্ষেতের মধ্য দিয়ে এত জোরে দৌড়াতে পারে না, জিনিসটা কি? উনি তখন চিৎকার দিয়ে বলে উঠলেন, এই কে রে, ক্ষেতের মধ্যে দিয়ে কে যায়? যখন এটা বলেছে তখন শো শো শব্দ শুরু হয়। আর এবার ক্ষেতের এক পাশ থেকে আর এক পাশ ওই হারিকেনটা যাচ্ছিল না, এই হারিকেনটার মতো আলো বৃত্তাকারে নানা চতুর্দিকে ঘোরা শুরু করেছে আর শো শো শব্দ করেছে। তো নানা তো দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। একটা পর্যায়ে ওই হারিকেনটা মিলিয়ে যায়। তো এভাবে বেশ কিছুদিন এই সমস্যা চলেছিল। তবে আল্লাহর রহমতে এই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল। নানা একজন হুজুরেরও শরণাপন্ন হয়েছিলেন। তো
সেই হুজুর তার মতো করে কাজ করেছিলেন। তো এইভাবেই একটা সময় এই জিনিসটার সমাপ্তি ঘটে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা মানুষ নৌকার উপরে শুয়ে আছে নদীর তীরেই, সেই নৌকাটা ওই তীরে থাকা অবস্থায় আস্তে আস্তে দেবে যাচ্ছে, আর উপরে থাকা একজন মানুষ উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে কোনো একজন ভয়ঙ্কর জটাধারী এই নৌকাটাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন কি ধরনের একটা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে আপনারা একবার ভাবুন। প্রিয় লিসেনার্স, রাহুল ইসলাম মেঘ ভাইয়ের বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি 9 থেকে 10 বছর আগে মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলেন। এখনকার অবস্থা থেকে তখনকার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। ওই সময় যে কোম্পানির হয়ে উনি গিয়েছিলেন, সেই কোম্পানি তাদেরকে যেখানে রেখেছিল সেটা পাহাড়ের পাশে, আশেপাশে জঙ্গল রয়েছে। প্রতিদিন কোম্পানির বাসে করে শ্রমিকদেরকে কাজে নিয়ে যেত, আবার থাকার জায়গাতে দিয়ে যেত। কোম্পানি তাদেরকে থাকার ব্যবস্থা করেছিল। সমস্যা দেখা দেয়, বেশ কিছু বৈধ কাগজপত্র তখনও কিন্তু ওনারা হাতে পান নাই। আবার অনেক বাংলাদেশি ভাইয়েরাই অবৈধভাবে মালয়েশিয়াতে এসেছেন। তখন মালয়েশিয়ান পুলিশ মাঝে মাঝে রাতের বেলাতেই বিভিন্ন জায়গায় রেড দিত। রেড দিয়ে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা কাগজপত্র দেখাতে পারতো না, বা আরো অনেক দেশের লোকজনই সেখানে ছিল যারা বৈধ কাগজপত্র দেখাতে পারতো না, তাদেরকে কিন্তু ধরে নিয়ে আবার যার যার নিজ দেশে পাঠিয়ে দিত। এই যে রাহুল ইসলাম মেঘ ভাই সহ আরো অনেকেই কিন্তু অনেক ঋণ করে, অনেক কষ্ট করে মালয়েশিয়াতে গিয়েছিলেন। পুলিশরা যদি তাদেরকে পাঠিয়ে দেয়, এমন হয় যে বৈধ কাগজপত্র আছে, তারপরও কোনো কারণে তাদের মনে হয় নাই, ভালো লাগে নাই, পাঠিয়ে দিয়েছে, এমনও কিন্তু হয়েছে ওই সময়। এই জন্য বাংলাদেশি ভাইয়েরা খুব একটা আতঙ্কিত অবস্থায় দিন কাটাতেন। পুলিশের রেড এতটাই বেড়ে গেল যে ওনাদের থাকার যে জায়গা, সেখানে থাকাটাই একটা কঠিন ব্যাপার হয়ে গেল। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন, ওনাদের যেই থাকার জায়গাটা, কোম্পানি কর্তৃক যেই থাকার জায়গাটা করা হয়েছিল, সেখান থেকে অন্য জায়গায় ওনারা থাকবেন। এখন অন্য জায়গায় চাইলেই তো আর যাওয়া যায় না, কোম্পানির গাড়ি তো প্রতিদিন সকালবেলা এসে ওনাদেরকে নিয়ে যায়। ওনারা চিন্তা করলেন যে ওনাদের যে থাকার জায়গার পাশে একটা ছোট টিলার মতো আছে, এই টিলার উপরে গিয়ে ওনারা ঘর বানাবেন। তো ওখানে 4 জন নিজেরা রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করতেন। একজন নাম জাহাঙ্গীর, ফিরোজ, মোহর আর এই রাহুল ভাই। এই জাহাঙ্গীর ভাই, ফিরোজ ভাই, মোহর ভাই আর রাহুল ভাই 4 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করতেন। এই জন্য ওনারা 4 জন সিদ্ধান্ত নিলেন যে ওনারা আলাদা করে ছোট ছোট করে 4টা ঘর বানাবেন, মানে তাঁবুর মতো করে। নিচে যে জিনিসগুলো ছিল সেগুলো কিছু নিলেন, আরো কিছু জিনিস জোগাড় করেছিলেন। এটা করে ওনারা কি করতেন, শুধু রাতের বেলা ওখানে অবস্থান করতেন। আর এটার পিছনে কারণ ছিল একটাই, পুলিশ কিন্তু রেডগুলো রাতের বেলাতেই দিত। এই জন্যই ওখানে যখন থাকা শুরু করলেন, প্রথম একদিন মোটামুটি ভালো গেল। এর পরের রাত থেকে সমস্যা শুরু হলো। এই জাহাঙ্গীর ভাই আর ফিরোজ ভাই, ওনারা দুজন আলাদা করে ছোট ছোট দুটো ঘর বানালেও পরবর্তীতে ঘর দুটোকে আবার এক করে একসাথে থাকা শুরু করেন। আর যে মোহর ভাই আর রাহুল ভাই, অর্থাৎ রাহুল ইসলাম মেঘ ভাই, ওনারা দুজন আলাদা আলাদা ঘর বানালেও আবার দুটো ঘরকে এক করে দুজন একসাথে থাকা শুরু করেন। প্রথম রাত ঠিকঠাক মতো পার হবার পর এরপর এই রাহুল ইসলাম মেঘ ভাই আর মোহর ভাইয়ের কাছে মনে হলো রাতের বেলা মনে হয় কেউ ওনাদের এই থাকার জায়গার কাছে আসে, চারদিকে হাঁটাহাঁটি করে। কিন্তু ওনারা উকি দিয়ে দেখেন না এই জিনিসটা কি। কেননা ওখানে বন্য শূকর ছিল, বন্য গরু ছিল, বানর ছিল। এগুলো দিনের বেলাতেও দেখা যেত, আরো বেশ কিছু প্রাণী থাকতো সেখানে, এগুলো হাঁটাহাঁটি করে। সুতরাং এগুলো তাদের এই থাকার জায়গার চতুর্দিকে হাঁটাহাঁটি করবে, এটা অস্বাভাবিক কিছু না। তবে ওনারা কেউ উকি দিয়ে দেখেন নাই। এভাবে কয়েকটা দিন কেটে যায়। ওনারা ডিউটি করছিলেন ঠিকঠাক মতোই।
এদিকে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করেন যে আসলে জিনিসটা কি। রাতের বেলা এরকম চতুর্দিকে হাঁটাহাঁটি করে। মোহর ভাই উনি একদিন চিন্তা করেছেন যে আমি একটু দেখবো জিনিসটা কি। অন্য সাইডে কিন্তু এই যে জাহাঙ্গীর ভাইয়ের ফিরোজ ভাইরা আছেন, ওনাদেরকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ওনারা তেমন কোনো পাত্তা দেন না। তবে ওনারাও এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন বলে তাদের হাবভাবে বুঝতে পেরেছেন এই মোহর ভাই আর রাহুল ভাই। তো এক রাত্রে এই মোহর ভাই আর রাহুল ভাই শুয়ে আছেন। গভীর রাত্রে হঠাৎ করে সেই শব্দটা আবার শুরু হয়ে যায়, মনে হচ্ছে চারদিকে কেউ হেঁটে বেড়াচ্ছে। আর হাঁটতে হাঁটতে একটা সময় ওনাদের যে থাকার জায়গায় ওই খানটাতে ওই জিনিসটা চলে আসে। তখন মোহর ভাই কি করেছেন, চুপি চুপি ওনাদের ওই ছোট্ট ঝুপড়ি ঘরের মতো যেটা, এই জিনিসটার একটা অংশ ফাঁকা করে দেখার চেষ্টা করেছেন জিনিসটা কি। যেই না তাকিয়েছেন উনি চমকে উঠেছেন, মানে ভূত দেখার মতো ভয় পেয়েছেন। রাহুল ভাই কিন্তু তখন জেগেছিলেন, কারণ ওই অবস্থাতেই কিন্তু এই মোহর ভাই বলেছিলেন যে রাহুল তুমি চুপ থাকো, আমি দেখে আসি জিনিসটা কি। তো তখন রাহুল ভাই জিজ্ঞেস করছেন যে মোহর ভাই কি ব্যাপার, কি দেখছেন, এরকম ভয় পেলেন কেন? তখন মোহর ভাই বলছেন যে রাহুল রে, এইটা তো মানুষ না রে, এটা কোনো প্রাণীও না, এটা যে কি জিনিস এইটা আমি বুঝতে পারছি। এটা তো ভয়ঙ্কর এক দানব, এটা বিশাল উচ্চতার, এটা না মানুষ না কোনো প্রাণী, এই জিনিস অবশ্যই জিন হবে। এটা শোনার পর রাহুল ভাই তো ভয় পেয়ে যান যে সর্বনাশ, তাহলে এতদিন এই জিনিস যেগুলো শুনছি, বুনো শুকর মনে করছি, বানর মনে করছি, বুনো গরু মনে করছি, তাহলে এটা একটা ভয়ঙ্কর জিন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওনারা যেই জায়গাটাতে ওই ঝুপড়ি ঘরের মতো করে তৈরি করেছিলেন অস্থায়ীভাবে, ওখানে বড় একটা গাছ ছিল। সেই গাছটার নাম ঠিক করে রাহুল ভাই বলতে পারেন নাই, তবে ধারণা করেন সেটা রাবার উড গাছ ছিল, বেশ লম্বা টাইপের একটা গাছ ছিল আর কি। তবে গাছটা বেশ পুরনো, এটা বোঝা যাচ্ছে যে এই পাহাড়ের এই জায়গাটাতে অনেক আগে থেকে গাছটা রয়েছে। এখন এই ধরনের ব্যাপারটা যখন ঘটে গেল, কোনো মতো ওই রাতটা পার করলেন। ওনারা যখন কাজে গিয়েছেন, কাজ থেকে আবার ফিরেছেন, ফেরার পর এখন এই রাহুল ভাই আর মোহর ভাই ওনারা বলছেন যে আমরা আর উপরে থাকবো না, আমরা উপরে থাকবো না, লাগে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাক, দেশে পাঠাই দিক তাও ভালো, তবুও এই জিন ভূতের রাতে মরতে চাই না। তো এই দিকে হয় কি, এই যে জাহাঙ্গীর ভাই আর ফিরোজ ভাই ওনারা বলছেন যারা দূর কিসের কি, আমরা তো থাকি কই, আমরা তো কিছু এরকম দেখলাম না, এগুলো তোদের মনের ভুল। আর এরকম জঙ্গলের মতো জায়গাতে ছোটখাটো প্রাণী আসবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। কত কষ্ট করে আসছি, ঋণের টাকা পরিশোধ হয় নাই, এখন যদি পুলিশ ধরে বাংলাদেশে পাঠায় দেয় তখন কি অবস্থা হবে। ফিরোজ ভাইকে বিষয়টা জানানো হলেও উনিও বেশ ভীত হয়ে যান যে কি করা যায়। উনিও যে আসলে ওই বিষয়টা বুঝতে পেরেছিলেন এটা কিন্তু তার কথাবার্তাতে বোঝা গেলেও উনি অপেক্ষাকৃত সাহসী ছিলেন। এদিকে ফিরোজ ভাইকে আবার জাহাঙ্গীর ভাই বলতেছেন যে আরে ফিরোজ ভাই তুমি কি বলো না বলো, এগুলা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নাই, চলো তো আমার সাথে, আমরা দুজন থাকবো, ওরা দুজন ভীতু মানুষ, ওরা নিচে থাক, পরে পুলিশে ধরলে বুঝতে পারবে। ওনারা নিচেই ছিলেন। আল্লাহর অশেষ রহমতে প্রায় 1 মাসের মধ্যেও পুলিশ ওই জায়গাতে সে রেড দেয়নি। ওনারা নিচেই ছিলেন আর জাহাঙ্গীর ভাই ফিরোজ ভাই উপরেই ছিলেন। তো এক রাত্রে হয় কি, প্রচন্ড বৃষ্টি, রাত তো না দিন থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার পর থেকেও বৃষ্টি, রাতেও বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি মনে হচ্ছে ওই পাহাড়ের যে সমস্ত মাটি পাথর যেগুলো আছে এগুলো ধসে এখনই তাদের গায়ের উপর পড়বে যে কোনো সময়, এত বৃষ্টি হয়েছে, মানে যে কোনো সময় পাহাড় ধস হতে পারে। এরকম যখন চলছে তখন এই ফিরোজ ভাই উনি জাহাঙ্গীর ভাইকে বলছে যে জাহাঙ্গীর ভাই আজকে রাত্রে উপরে না গেলে হয় না, এত বৃষ্টি। তখন জাহাঙ্গীর ভাই বলছে যে ফিরোজ তোমার কি মাথা খাচ্ছে, রাতের বেলায় তো বিশেষ করে এই ধরনের ঝড় বৃষ্টির রাতেই তো মালয়েশিয়ান পুলিশরা রেড বেশি দেয়, কারণ তারা জানে
যে এই ঝড় বৃষ্টির রাত্রে বাংলাদেশি সহ যারা আছে, যাদের কাগজপত্রের ঘাটতি আছে, তারা বাইরে কোথাও যায় না, নিজের জায়গাতেই থাকে। আর এদেরকে ধরা তখন সহজ হয়। প্রায় 1 মাস আসে নাই, আজকের রাত্রে আসবে নিশ্চিত থাকো। আজকে রাত্রে তো আরো বেশি করে এখানে থাকা যাবে না। ফিরোজ ভাই তো বলে যে না, আজকে রাত্রে যাব না। জাহাঙ্গীর ভাই বলেন যে ফিরোজ, আমার দাদা বাবা এরা কিন্তু কবিরাজি জানতেন, আমিও কি টুকটাক কিছু শিখি নাই? এইসব ভূত প্রেত আমার ভয় দেখাইতে পারে না। এইসব চিন্তা ভাবনা বাদ দাও, গেলে চলো, নাহলে আমি গেলাম। শেষ পর্যন্ত ফিরোজ ভাই আর যান না। জাহাঙ্গীর ভাই উনি একাই চলে যান। সকালবেলা যে যার মতো কাজে চলে গেছে, ফিরোজ ভাই কাজে চলে গেছেন। তো ওনাদের যিনি সুপারভাইজার, ওনারা খেয়াল করে সুপারভাইজার এসে জানান যে কাউকে খুঁজতেছেন। কাকে খুঁজতেছেন? জাহাঙ্গীর ভাইকে। জাহাঙ্গীর ভাই আসে নাই, অর্থাৎ উনি সকালবেলা উনি কাজে যান নাই। কোম্পানির যে বাস আছে সেই বাসে উনি ওঠেন নাই। যখন কাজ থেকে ওনারা ফেরত আসেন, ফেরত আসার পর চিন্তা ভাবনা করতেছেন যে জাহাঙ্গীর ভাই কোথায় গেল। সবাই চিন্তা করলেন যে সকালবেলা হয়তো বা নেমেছিল, আবার কোনো সমস্যার কারণে অন্যদিকে গেল কিনা। তখন কিন্তু ওনারা চাইলেও বিভিন্ন জায়গায় যেতে পারতেন না, পুলিশে ধরে ফেলতো। এসব নিয়ে আলোচনা হচ্ছে। ওই রাতেও কিন্তু ফিরোজ ভাই আর উপরে ওঠেন নাই, মোহর ভাই রাহুল ভাইও যান নাই। ওই এক রাতও চলে গেল। পরের দিনও জাহাঙ্গীর ভাইয়ের কোনো খোঁজ খবর যখন নাই, তখন তো ওনাদের টনক নড়ে যে এই ঘটনা কি, জাহাঙ্গীর ভাই কোথায় গেল। তার কিন্তু ফোন ছিল, তার ফোনটাও বন্ধ পাওয়া যাচ্ছিল। সবার তো চিন্তা মাথায় ঢুকে গেল, ঘটনা কি, ঘটনা কি। এরপর উপরে যাওয়া হলো, উনি যেখানে থাকতেন আর কি, সেখানে ওনার কোনো চিহ্নটাও পাওয়া গেল না। তবে ওনার থাকার যে জায়গাটা, এই জায়গাটা একদম ফিটফাটি ছিল, ঠিকঠাক ছিল, কোনো কিছু এসে আক্রমণ করছে এমনটাও কিন্তু মনে হয় নাই। তার মানে উনি নিজের ইচ্ছায় আশেপাশে কোথাও গেছেন। ওনাকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন এই কোম্পানিতে কাজ করতো এক পাকিস্তানি ভদ্রলোক, উনি বেশ হুজুর গোছের ছিলেন, উনি ওখানে কাজ করতেন। তো ওনার কাছে যখন বিষয়টা যায়, তখন উনি বলেন যে আচ্ছা, ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো তো। তখন এই যে মোহর ভাই, ফিরোজ ভাই, রাহুল ভাই, ওনারা বলেন যে এরকম এরকম, আমরা তো এখানে থাকতাম। এরপরে মোহর ভাই কি দেখেছিলেন ওই রাতের বেলা, এই বিষয়টা কিন্তু ওই পাকিস্তানি ভদ্রলোককে বলেন। বলার পর উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। উনি বললেন যে আমি যেরকম সন্দেহ করতেছি এটাই কিনা, আচ্ছা দেখি তো আমি কোনো তথ্য নিতে পারি কিনা। উনি আবার আয়না পড়া জানতেন। উনি আয়না পড়া দিয়ে অল্প সময়ের মধ্যেই চমকে ওঠেন, খুব ভয়ার্ত হয়ে যান, ওনার শরীর ঘেমে যায়। উনি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকেন যে জাহাঙ্গীর তো এই দুনিয়াতে আর নাই। এই কথা শোনার সাথে সাথে সবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। নাই মানে কি বলেন? বলে হ্যাঁ নাই, ওর লাশ এখান থেকে আরো ভেতরের দিকে পড়ে আছে, আধা খাওয়া অবস্থায়। এই কথা শোনার সাথে সাথে সবাই তো আতঙ্কিত হয়ে যান, বিশ্বাসই করতে চান না। তখন সবাই মিলে খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে আসলেই এখান থেকে, মানে যেখানে ওই যে ঝুপড়ির মতো ঘরটা তৈরি করা হয়েছিল, সেখান থেকে আরো বেশ কিছুটা ভেতরে গিয়ে জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি পাওয়া যায়। বুকের যে অংশটা, এই বুক থেকে নিচের অংশটা ছিন্ন ভিন্ন অবস্থা, মাথাটাও খুঁজে পাওয়া যায়নি। শরীরের বেশ অঙ্গ ছিন্ন ভিন্ন করা, শুধু জামা দেখে আর প্যান্টের অংশ দেখে চেনা গেছিল এইটা জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি। সবাই চিন্তা করেছিল যে কোনো হিংস্র প্রাণী এই কাজটি করেছে। তখন ওই পাকিস্তানি ভদ্রলোক বলল যে না, এটা কোনো হিংস্র প্রাণীর কাজ না, এটা একটা ভয়ঙ্কর জিনের কাজ। এটা কিভাবে হলো? তখন ওই পাকিস্তানি ভদ্রলোক বলল যে আমি আরেকটু তথ্য নিয়ে নেই, আপাতত এই লাশের যে বন্দোবস্ত সেটা করতে হবে। লাশটা এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল যে এটাকে আসলে বাংলাদেশে পাঠানোর মতো কোনো অবস্থা ছিল না। এটা পাঠানোর জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে হবে, পুলিশ আসলে তো আবার ইনাদেরকে ধরবেন। আবার জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি যে বাংলাদেশে পাঠাবেন, ওনার বৈধ কাগজপত্র তখনও বেশ কিছু হয়নি। এর মধ্যে স্থানীয় যারা আছেন আর কি, ওনাদের সাথে যারা রয়েছেন আর কি, তাদের অনেকের কাগজপত্র নাই পুলিশের কাছে। তারপরও যাদের কাগজপত্র আছে তাদের মাধ্যমে যোগাযোগ করা হয়।
তখন পুলিশ এই ভয়াবহতা দেখে তারা বলেন যে এটা তো খুব বাজে অবস্থার সিচুয়েশনে চলে গেছে, এখানের যেই সমস্ত মুসলিম কবরস্থান আছে সেখানেই কবর দেওয়া যায় কিনা। পরবর্তীতে পরিবারের সম্মতি নিয়ে ওখানকার একটা মুসলিম কবরস্থানে জাহাঙ্গীর ভাইয়ের বডির যতটুকু অংশ পাওয়া গিয়েছিল জানাজা করে দাফন করা হয়। এরপরে পাকিস্তানি ভদ্রলোক এমন কিছু তথ্য জানান যা শুনে উপস্থিত সবাই আকাশ থেকে পড়েন। সেই পাকিস্তানি ভদ্রলোক জানান যে এই যে গাছটা, যে গাছের নিচে ঝুপড়ি ঘরের মতো বানানো হয়েছিল, এই গাছে একটা আফ্রিকান শক্তিশালী বয়স্ক জিন এসে অল্প কিছুদিনের জন্য বাসা বেঁধেছে। মূলত আফ্রিকান এক তান্ত্রিক তাকে এখানে পাঠিয়েছে বেশ কিছু পশুর মাথা এবং শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করতে। সেই কাজটি করছিল। এর মধ্যে এই যে জাহাঙ্গীর ভাই, ফিরোজ ভাই, মোহর ভাই আর রাহুল ভাই, এই চারজন ওখানে গিয়ে ঝুপড়ি ঘরের মতো তৈরি করেছে। শুরুতে নাকি সে ভয় দেখানোর চেষ্টা করেছে। মোহর ভাই, রাহুল ভাই, ওনারা দুজন ভয় পেয়ে তো নেমে আসছেন, যার কারণে এই দুজনের ক্ষতি করার কোনো চিন্তা ওই দিনের ছিল না। ফিরোজ ভাই, জাহাঙ্গীর ভাই এই দুজন থাকছিলেন। তবে জাহাঙ্গীর ভাই নাকি এর মধ্যে বেশ কিছু কাজ করে ফেলেছেন যেটা ওই জিনের মারাত্মক রকম ক্ষিপ্ততার জন্য দায়ী হয়ে যায়। সেটা হচ্ছে জাহাঙ্গীর ভাই রাতের বেলা ওনার পরিবারের সাথে কথা বলার জন্য ওই ঝুপড়ি ঘর থেকে বের হতেন। ফিরোজ ভাই ঘুমিয়ে পড়েছেন, ওনার অসুবিধা হবে, অন্যের অসুবিধা করে তো আর কথাবার্তা বলা যায় না, যার কারণে ওই ঝুপড়ি ঘর থেকে বের হয়ে গাছের নিচে গিয়ে কথা বলতেন। যখন কথা বলতেন তখন মাঝে মাঝে ওনার জল বিয়োগ করার প্রয়োজন হতো, উনি গাছের নিচে জল বিয়োগ করতেন। ওই সময় নাকি ওই জিনটা সশরীরে এসেও জাহাঙ্গীর ভাইকে নাকি শাসিয়ে গেছে। জাহাঙ্গীর ভাইকে নাকি 2 থেকে 3 বার এসে শাসিয়ে গেলেও জাহাঙ্গীর ভাই বিন্দু মাত্র এটাতে কর্ণপাতই করে নাই। সে উল্টো নাকি বলেছে যে দেখি আমারে কি করতে পারিস, কারণ ওই যে তার বাপ দাদা তো কবিরাজি করতো, তার কিছু জানা ছিল, মনে করছে এটা কিছুই করতে পারবে না আমার। যেই রাত্রে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ওই রাত্রেও জাহাঙ্গীর ভাই একা একা ছিলেন, কারণ ওই যে বৃষ্টির কারণে ফিরোজ ভাই আর যান নাই। এই সুযোগটাই কাজে লাগায় ওই ভয়ঙ্কর জিনটা। যখনই উনি ঘর থেকে অল্প সময়ের জন্য বের হয়েছেন, বৃষ্টিটা একটু কমে আসছে, বের হয়েছেন, তখনই ওই জিনটা ওনাকে ধরে ফেলে, আর ধরে সাথে সাথেই মেরে ফেলে। শুধু মেরে ফেলেই ক্ষান্ত হয় নাই, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেই জিনিসগুলো সাধারণত জিনেরা খেয়ে ফেলে সেটা খেয়েও ফেলেছে। কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেটা ওই তান্ত্রিকের জন্য সে নিয়েও গেছে, আর জিনটা এখনো ওই গাছেই রয়েছে। যখন তান্ত্রিক বলবে সে আবার আফ্রিকাতে ফেরত যাবে, আর ওটাকে এখান থেকে সরানোর আপাতত কোনো ক্ষমতা কারো নেই। যদি কারো ক্ষমতা থেকেও থাকে, কে আসবে এই পাহাড়ের উপর সেই গাছ থেকে ওই জিনকে সরানোর জন্য? এটা তো লোকালয় না, কারো তো প্রয়োজন নেই। জাহাঙ্গীর ভাই নাকি নিজেই ওনার মৃত্যুর জন্য দায়ী, এটাই ওই পাকিস্তানি ভদ্রলোক বলেছিল, যে তাকে কয়েকবার শাসানো হয়েছে। এই বিষয়টা উনি কাউকে বলেন নাই, ফিরোজ ভাইকে বলেন নাই, মোহর ভাইকে বলেন নাই, রাহুল ভাইকেও বলেন নাই। টানা কয়েকবার শাসানোর পরেও উনি কোনো কর্ণপাত করেন নাই, যার ফলশ্রুতিতে এই ঘটনাটি ঘটেছে। ওনার মৃত্যু কিভাবে হয়েছে, মৃত্যুর সময় উনি কি দেখেছিলেন, এটা তো আর ওনার মুখ থেকে শোনা সম্ভব হয়, উনি তো মারাই গেছেন। তবে ওই পাকিস্তানি ভদ্রলোক উনি এই তথ্যগুলো সংগ্রহ করেছিলেন ওনার পরিচিত এক আলেমের কাছ থেকে। উনি শুধু আয়না পড়া দিয়ে এতটুকু দেখেছিলেন, লাশটা ওখানে পড়ে আছে। উনি আরেকজন আলেমের সাথে কথা বলেছিলেন, তার কিছু ছাত্র জিনেরা এই তথ্য নিয়ে এসেছিল। সেই তথ্যটাই উনি পরবর্তীতে অন্যদেরকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে একজন মানুষ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কতটা কষ্ট করে জীবনযাপন করতে পারেন। শুরুটা অনেক কঠিন হয়ে থাকে, একটা সময় আস্তে আস্তে হয়তোবা আল্লাহ তাআলা সহজ করে দেন। কারো ভাগ্য যদি খারাপ হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এটাই হয়েছিল জাহাঙ্গীর ভাইয়ের বেলায়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।
ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি রাহুল ইসলাম মেঘ ভাইকে। ভয়ঙ্কর একই সাথে হৃদয় বিদারক ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনা শোনার পর যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারাও এই ঘটনা সম্পর্কে কিছুটা অবগত হওয়ার পর, কিছুটা অবগত বলতে বোঝাচ্ছি এই ঘটনার যে মেসেজ, যেটা শুধু ভয়ের ঘটনা শোনানোটাই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করেন সেক্ষেত্রে ওই জায়গাটা অবশ্যই অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। তা না হলে জাহাঙ্গীর ভাইয়ের পরিণতি যে কোনো সময় যে কারো হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ করছি।